ভালো আছি। কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব শীঘ্রই হয়তো দেখা হচ্ছে। আমি ৩০ তারিখে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহ চাইলে হয়তো দেখা হবে। আলহামদুলিল্লাহ। স্যার চলে আসেন, খুব ভালো হবে। হ্যাঁ, মাঝে দেখা মাঝে হবে। এটলিস্ট যখন হচ্ছে যে একটু মানে মন খারাপ লাগবে একসাথে হয়ে তো সবাই একটু সময় কাটানো হ্যাঁ, যাবে হ্যাঁ। আর এটলিস্ট। ওইটা আরকি চিন্তা করছি ঢাকা আসলে যারা ঢাকাতে আছে সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করা যাবে আরকি। হ্যাঁ, আমি অনেক অনেক আনন্দিত হলাম স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জামাল কেমন আছো? আসসালামু আলাইকুম জামাল স্যার। কি স্যার ভালো আছি। ওয়ালাইকুম স্যার আসসালাম। আপনারা কেমন ভালো আছেন? আছো না? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমরা হচ্ছে আ যে ক্লাসটা গতদিন করেছিলাম সেটাই একটু রিভিউ করব, হ্যাঁ? সেই বিষয়গুলো আমরা রিভিউ করব। আর হচ্ছে ক্লাসটা রিভিউ করার আচ্ছা আরিফ স্যার দেখতে জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? আরিফ স্যার। আচ্ছা যাই হোক, স্যার যেহেতু হয়তো শুনতে পাচ্ছে না, স্যারের সাথে পরে কথা বলে নেব। আহ, আমরা হচ্ছে গতদিন পড়তেছিলাম সেই বিষয়গুলো থেকে শুরু করব যে গতদিন আমরা কি কি পড়তেছিলাম। আর হচ্ছে আজকে যেটা ঘটছে, আপনাদের কেউই কিন্তু হোমওয়ার্কটা দেননি, হ্যাঁ? আমি খেয়াল করছি এনামুল ভাই দেয় নাই, কেউই দেয় নাই। আহ, এনামুল ভাই না হোমওয়ার্ক আমি একবার কই? আমি দিতে চাইছিলাম গরম আমি সকাল 7টার সময় আসছি হচ্ছে সরোয়ার্দী হ্যাঁ, হাসপাতাল থেকে। আমার বাস্তি জামাই হঠাৎ করে রাত্রে 1টার সময় ফোন দিছে যে সে কথা হ্যাঁ। বলতে পারতেছে না, তার ওখানে নিয়ে সদর হাসপাতাল গেলাম, ওইখান থেকে ঢাকা চলে গেছি। আইসা আচ্ছা আমি আচ্ছা। নিজে স্ট্রোক করার মতো অবস্থা। পরে আপনারা ফোন দিলাম না যে হোমওয়ার্ক টোমওয়ার্ক কি কি আছে, ক্লাস হইব নাকি, ভাবছিলাম যে কোনো হ্যাঁ। লেপস করা যায় কিনা, নাইলে আমি দিয়ে দিতাম, এটা সমস্যা না। এরপর আবার চিটিং করলেও পারতাম, কারণ হচ্ছে আমার তো আগের ভিডিও করা, এটা দিয়ে দিলে পারতাম, করি নাই। না না না, আপনার হচ্ছে আজকের ক্লাসটা অফ রাখতাম যেহেতু ৩০ তারিখে আমি আর ক্লাস নিতে পারবো না ওই হ্যাঁ দিন হ্যাঁ 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 হ্যাঁ, জার্নিতে এটাই থাকবো ওই চাইছিলাম যে জন্য। আপনার ক্লাসটা অফ রাখেন। হ্যাঁ হ্যাঁ, না ওই ওই দিন পর পর দুইটা ক্লাস অফ হয়ে গেলে সবার জন্য সমস্যা। হ্যাঁ, মনের মধ্যে একটা ঈদ দাঁড়ায় যাবে আর কি। দেখ আলহামদুলিল্লাহ দিয়ে দেবো না কাল কাটা বলটা বল, ইনশাল্লাহ। আচ্ছা গতদিন আমরা পড়তেছিলাম, আমরা বলতেছিলাম যে হচ্ছে আমরা মূলত এবিসিডি থেকে শুরু করছি, ছোটবেলায় যেই হচ্ছে বর্ণগুলো পড়ছিলাম সেইগুলো আমরা প্রথম দিন পড়েছি, সবাই জানি। তারপর হচ্ছে আমরা বলতেছিলাম যে ইংলিশ হচ্ছে বিভিন্ন, অনেক সময় বিদেশিদের কথা আমরা বুঝি না। মূলত ফনেটিক্স নামে একটা পার্ট আছে, যে পার্টের মধ্যে আমরা দেখছিলাম যে একটা শব্দ কিভাবে উচ্চারিত হবে সেটা নির্ভর করে হচ্ছে ওই ফনেটিক্স এর সিম্বল গুলোর উপর। সেই সিম্বল গুলো আমরা শিখতেছিলাম। আবারও বলতেছি, এই সিম্বল গুলো আমাকে ইংলিশ বলতে হলে যে জানতে হবে এমন না, হ্যাঁ? আমরা শিখবো স্পোকেন, সেটা তো শিখবই। স্পোকেন শিখবো, গ্রামারের পার্ট গুলো শিখবো, ইংরেজির ওয়ার্ড গুলো শিখবো, কিভাবে কথা বলতে হয় সেগুলো তো শিখবই। কিন্তু তার পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে আমরা একরকম বলি, বিদেশিরা আর একরকম বলতেছে, সেগুলো ধরতে পারি না। সেই জন্য বেশ কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো পলিটিক্স এর পার্টও আমরা ডেইলি 5 মিনিট হোক 10 মিনিট হোক একটু একটু করে পড়তে থাকবো। আচ্ছা গতদিন আমরা দেখছিলাম যে আমরা ফনেটিক্স এর যে পার্টটা আছে সেই জায়গায় আইপিএ যে সাউন্ড, এই জায়গায় হচ্ছে 44টা সাউন্ড আছে, 44 সাউন্ড আছে। সেই 44টা সাউন্ডের আমরা হচ্ছে দেখছিলাম যে ভাওয়েলের কয়টা সাউন্ড আছে মনে আছে আপনাদের? 20টা ভাওয়েলের ভেরি গুড, হ্যাঁ। ভাওয়েলের হচ্ছে 20টা সাউন্ড ছিল, সেই 20টা থেকে আমরা ভাওয়েলের মনোক্তং যে 12টা সাউন্ড সেই 12টা পড়েছিলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমরা একটু পড়ে দেবো যেহেতু এই জায়গা থেকে শুরু করেছিলাম। যারা নতুন এই চারটা আজকে দেখতেছি, ভয় পাওয়ার কিছু নেই। এইটা হচ্ছে আমার ভিডিও তো রেকর্ড আছে কিভাবে পড়তেছি। এক দ্বিতীয়ত হচ্ছে এইটা আবারও বলতেছি, এইটা না জানলে যে ইংরেজি বলতে পারবো না বা শুনে বুঝতে পারবো না, বিষয়টা একদম এরকম না। এটা কেমন, এটা হচ্ছে অনেকটা নন্দন শিল্পর মতো। নন্দন শিল্প জিনিসটা কি, যেমন আমরা যেই ঘরটাতে থাকি, এই ঘরে অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে ঘরে একটা সুন্দর একটা আর্ট রাখলাম বা একটা ওয়ালমেট রাখলাম যেটা ঘরের সৌন্দর্য বাড়ায়। সেজন্য কথা বলার সময় আমি কথাটা যদি একটু ভালো করে উচ্চারণ করি সেটা সুন্দর শোনায়, সেই জন্য আর কি শিখতেছি। সেই জন্য এটা যে জানতে হবে বিষয়টা এমন না। কিন্তু আমরা যেহেতু স্পোকেনটা শিখতেছি, অনেক সময় বিদেশিদের সাথে কথা বলা লাগে, অনেকেই দেশের বাইরে যাই, অনেক কথা ধরতে পারি না বা বুঝতে পারি না। ফনেটিক্সটা জানলে একটু সহজ হয়, তাহলে বুঝতে পারে যে কেন এই কথাগুলোর বা শব্দ তারা যখন উচ্চারণ করতেছে কেন এইরকম তারতম্য হচ্ছে।
আচ্ছা, আমরা মনোথং এর হচ্ছে 12টা সাউন্ড করছিলাম। এই 12টা সাউন্ডের আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমাকে একজন নক দিছে, আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। আসলে এক্সট্রিমলি সরি, ওই বাসা মালিক নক দিছিলেন, দরজা খুলতে হয়েছে জরুরি। আচ্ছা, এই সাউন্ড গুলো পড়বে কি একজন পড়েই তো আমরা গতদিন যারা ছিলেন তারা আমরা যে 44টা সাউন্ড পড়ছিলাম তার মধ্যে মনোফং এর হচ্ছে ভাওয়েল সাউন্ডের 20টা। এই ভাওয়েল যে সাউন্ডস গুলো আছে সাউন্ডের মনোফং এর প্রথম 12টা পড়েছিলাম। একজন পড়ি, হ্যাঁ বলবো ই ই উ উ এ এ ও উ আ আ আ আ। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু পড়ে দিই, সুন্দর হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আপনারা প্রথম যারা শুনতেছেন বা বিষয়টা দেখতেছেন অনেকটা দেখেন চাইনিজ লেখার মতো, আবার প্রথম যারা শুনতেছেন শুনতেও একটু কেমন পিকুলার টাইপ, বা হ্যাঁ আপনি মনে মনে হাসতে পারেন বা এ আবার কেমন, এ তো জীবনে দেখি নাই। হ্যাঁ, এটা নিয়ে আমি অনেক ভিডিও দেবো, আরো ইন্টারন্যাশনাল টিচারের ভিডিও দিব, আপনাদের গ্রুপে শেয়ার করব, সেটাও একটু দেখে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে পড়বো, তারপরে এগুলো শব্দে কিভাবে ব্যবহার হয় সেগুলো দেখবো। প্রথমটা হচ্ছে ই, পরেরটা ই, তাই না, উ উ এ এ অ ও, পরেরটা দেখি একেবারে সূক্ষ্ম, তাই না, আ আ আ আ। তাহলে এই মোটামুটি এইগুলোর উচ্চারণ। এইগুলো আমরা কেন পড়তেছি দেখেন, এই যে শব্দ আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন এখানে প্রত্যেকটা ওই যে যে সাউন্ড গুলো পড়লাম সেইগুলো দিয়ে এখানে শব্দ দেওয়া আছে। যেমন এটাকে আমরা বলি শিপ, তাহলে হচ্ছে ই, হ্যাঁ এটা কোনো টান হবে না, খুব শর্ট সাউন্ড, তাহলে কি হবে ই শিপ, ই সিট। এইভাবে প্রত্যেকটা দিয়ে আমি যেহেতু গতদিন এইগুলো পড়াই দিছি, আমি আজকে আর রিপিট করতেছি না, সেই জন্য যারা নতুন এরা ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাদের একটা ফোল্ডার দিয়ে দেবো, গত ক্লাসের ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, আর এই সাউন্ড গুলো যেহেতু খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো না জানলেও তেমন কিছু যায় আসে না, সেই জন্য এইটা আমি আর রিপিট করতে চাচ্ছি না। এগুলো যেহেতু গতদিন আমরা একবার পড়েছি, আজকে আমরা নতুন কয়েকটা সাউন্ড দেখে, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের গতদিনে আমাদের যে ডিপথং এর 8টা, সেই 8টা বাদ ছিল, এই 8টা আমরা একটু পড়বো আজ। আচ্ছা, এই ডিপথং এর যেগুলো দেখেন সেইগুলোর সৃষ্টি হয়েছে এই মনোথং থেকে, অর্থাৎ এইগুলো নিয়ে এইগুলো জুড়াই জুড়াই সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই সাউন্ড গুলো উপরের সাউন্ড গুলো দুইটা মিলে এখানে একটা হয়ে গেছে। আচ্ছা, প্রথমটা যেটা, এটার খুব ব্যবহার পাবো আমরা, শব্দগুলো যখন উচ্চারণ করতে হবে তখন দেখবো। এটা হচ্ছে এই, এই আমরা যেটাকে এ বলতাম আসলে প্রকৃত উচ্চারণ হবে এই। যেমন আমরা বলি না যে স্যাটারডে, শব্দটা স্যাটারডে না, স্যাটারডে, সানডে, অর্থাৎ এর শেষে একটা ওয়েভ আছে। হ্যাঁ, দেই, এই এই সাউন্ডটার খুব বেশি ব্যবহার আমরা আরো দেখবো শব্দ যখন প্র্যাকটিস করবো। পরেরটা দেখে আই, হ্যাঁ যেমন হচ্ছে বাই, আমরা বলি না যে বাই, তাহলে আই, হ্যাঁ হাই। তারপরে দেখি ওয়ে, বয়ে, হয়। পরেরটা থেকে আউ, যেমন হচ্ছে নাও, হাউ। তারপরটা দেখি ও, যেমন আমরা গো বলি, শব্দটা গো না, বিদেশিরা বলে গো। তারপর নো বলি, নৌ, হ্যাঁ একটু ঊর্ধ্বশ্বাস হবে। পরেরটা দেখি ইয়া, যেমন হচ্ছে বলি না আমরা যেটাকে হেয়ার বলি, যে কাম হিয়ার, শব্দটা দেখেন কাম হিয়া, কাম হিয়া। আমরা তো সি কে খ পড়ে আছি, তাই না, কাম হিয়া। পরেরটা দেখি এয়া, যেমন আমরা বলি না দেয়ার বলি, দেয়ার না, শব্দটা দেয়া, দেয়া। তারপরে দেখি ওয়া, হ্যাঁ
যেমন হচ্ছে ঠুয়া, ঠুয়া, এই যে 8টা বর্ণ আমি পড়লাম, এই বর্ণগুলোতে আমরা কিছু নিচে শব্দ দেখি, যে শব্দগুলোতে এইগুলো কিভাবে ব্যবহার হচ্ছে। যেমন এখানে দেওয়া আছে দেখেন, এই, মনে রাখবেন যদি কোনো শব্দের শেষে এ ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ এই হয়। যেমন হচ্ছে আমরা যেটাকে ডে বলি, শব্দটা ডে না, ডেই। ঠিক একইভাবে সে বলি আমরা, শব্দটা সেই। আমরা পে বলি, শব্দটা ফেই। আমরা মেয়ে বলি, শব্দটা মেই। ঠিক একইভাবে পরেরটা দেখে দেখেন, যেটা আই, আমরা পড়ে আসলাম আই, দেখুন বাই, ডাই, হাই, গাই, এগুলো অটোমেটিকলি শব্দের উচ্চারণ করলে চলে আসে। তারপরটা দেখি এইগুলো, এই জায়গাটা আমরা ভুল বলি, তবে এইটা বয় আমরা বয়ই বলতে পারি। এটা শুদ্ধ করে বলতে গেলে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটা যেহেতু উচ্চারণ ওয়ে, মূলত উচ্চারণে একটা ধাক্কা হয় শেষে। হ্যাঁ, আমরা পুরো বাংলায় করতে গেলে একটু ঝামেলায় পড়বো। শব্দটা বয় হয়, জয় হয়, অর্থাৎ শেষে একটা হর মতো একটা ধাক্কা হয়। আচ্ছা, পরেরটা দেখি, যেটা হচ্ছে আউ। যেমন হচ্ছে আমরা বলি খাও, এগুলো শব্দ উচ্চারণ করে ন্যাচারালি চলে আসে। নাও, হাউ। পরেরটা দেখি ও। হ্যাঁ, এটা দেখুন উপরে পড়ে আসলাম আমরা, তাই না? ও, গৌ, সৌ। তারপরে আমরা যেটা ফোন বলি, শব্দটা ফোন একটু হয়, টান হয়, ফোন। তারপরে দেখি বোট, বোট। পরেরটা দেখি ইয়া। হ্যাঁ, যেমন ইয়া, যেটা আমরা বাতাস বলি। হ্যাঁ, পরেরটা দেখি দিয়া। তারপর হচ্ছে হিয়া, হিয়া। হ্যাঁ, পরেরটাও হিয়া। দেখেন পরের যে হিয়াটা উচ্চারণ একই রকম, এই দুটার উচ্চারণ হুবহু এক। এক হিয়া মানে যেটা হচ্ছে এখানে, আর এক হিয়া মানে যেটা শোনা। হ্যাঁ, আমরা যেটা শুনি। পরেরটা দেখি ইয়া, ইয়া, যেটা আমরা ইয়ার বলি, বাতাস। হ্যাঁ, আবারও বলতেছি, আপনি যদি ইয়ার বলেন এটা ভুল না, কিন্তু আপনি যখন একদম বিদেশিদের সাথে কথা বলবেন, বিশেষ করে ব্রিটিশদের সাথে, বা ওই অ্যাকসেন্টে যারা কথা বলে তাদের সাথে অনেক সময় দেখবেন যে মনে হয় যে কি বলতেছে বুঝতেছি না। এই জায়গাটা সেজন্য একটু ক্লিয়ার হওয়ার জন্য। পরেরটা দেখি, এটা হচ্ছে হিয়া, যেটা আমাদের চুল অর্থ দেয়। পরেরটা দেখি বেয়া, একেবারে শেষে যেটা, যেটা হচ্ছে ওয়া পড়ছিলাম আমরা, যেটাকে আমরা ট্যুর বলি, শব্দটা শুদ্ধ হচ্ছে ঠুয়া। তারপর আমরা যেটাকে কি বলি, শিওর বলি, শব্দটা দেখেন শুয়া। যেটাকে আমরা পিওর বলি, শব্দটা হচ্ছে ফুয়া। এই হচ্ছে মোটামুটি আমরা ডিপথং এর যে 8টা সাউন্ড পড়লাম, এইগুলো নিয়ে আমরা ব্রিটিশ বা বিদেশি কোন টিচারের আমি একটা ভিডিও দেবো আমাদের আপনাদের গ্রুপে, সেখান থেকে আরো বেটার আর একটু প্র্যাকটিস করে নেবে না। আচ্ছা, আমরা পরে চলে যাই। আপনাদের পড়া ছিল আর কি পড়া ছিল বলেন তো? সম্ভবত 27 নাম্বার পেজে। আচ্ছা, এখান থেকে আমরা একটু পড়ি। হাউ টু প্রোনাউন্স 7 ডেজ ইন ইংলিশ। ইংরেজিতে 7 দিনের নাম কিভাবে উচ্চারিত হবে সেটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, এইবার খেয়াল করেন, প্রত্যেকটা শব্দের শেষে এখানে ব্র্যাকেটে জড়ানো কিছু লেখা আছে, কিছু একটা, যেইগুলো আমি কিছুক্ষণ আগে পড়িয়ে আসলাম সেইগুলো দিয়ে মূলত জড়ানো লেখা আছে। ওই ফনেটিক্স এর 44 সাউন্ড যখন আমরা চিনে যাব, তখন এইগুলো, এই যে জড়ানো যে পাশে লেখা, আপনারা যদি ক্যামব্রিজ বা অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এইভাবে সেলার চিহ্ন দিয়ে ব্র্যাকেটের পাশে লেখা আছে। আচ্ছা, আমরা যেটা বলি কি বলি, স্যাটারডে বলি, এইভাবে বলি। শব্দটা স্যাটারডে না, খেয়াল করি, স্যাটারডে, অথবা সাত, দুই রকম উচ্চারণ। যেটা আমরা শেষে ডে বলি, উচ্চারণটা ডে না, ডেই, যেটা আমরা এই শেষে পড়ে আসলাম। আর আপনাদের একটা কথা বলছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে এ ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ এই হয়। তাহলে দেখেন স্যাটারডে। আর এই যে দেখেন স, আপনি যদি ভেঙে পড়েন দেখবেন যে অনেকগুলো সাউন্ড অলরেডি আমরা চিনে গেছি। এটা হচ্ছে এখনো পড়ি নাই, কনসোনেন্ট সাউন্ডে যখন পড়বো আমরা। এটা হচ্ছে দেখেন স, তারপর দেখেন এ, এই সাউন্ডটা আমরা পড়েছি, এ সাউন্ডটা। তাহলে স, এ, সে। তারপর দেখেন যেটা আমরা এখনো পড়ি নাই, এটা পড়বো, এটা হচ্ছে ঠ। তারপর দেখেন আ, যেটা হচ্ছে সূক্ষ্ম আ, শুয়া, এটা পড়ছি আমরা। তাহলে সে, ঠ। তারপর দেখেন ড, এই, ডেই। তাহলে কি হলো স্যাটারডে, স্যাটারডে। অথবা এর আরেকটা উচ্চারণ আছে স্যাটারডে, স্যাটারডে। আচ্ছা, পরে দেখি সানডে, মানডে, টিউসডে। এইটা আমরা ভুল করি অনেক সময়, অনেকে টুইসডে বলে বা নানান ভাবে বলে, শব্দটা টিউসডে, টিউসডে, টিউসডে। পরেরটা দেখি, এইটা আরো বেশি ভুল করি আমরা, অনেকেই ওয়েডনেসডে বলি। শব্দটা এই ডির উচ্চারণ হয় না। ইংরেজিতে এই ধরনের অনেক শব্দ আছে
যেই জায়গাটা ওই বর্ণটা ডি বর্ণটা হয় না, যেমন আপনারা দেখবেন ব্রিজ বানান, হ্যাঁ, তারপর হচ্ছে বাজেট বানান, ডি থাকে, এই ডিটা এই জায়গায় সাইলেন্ট লেটার, হ্যাঁ। যেমন আমরা দেখেন বলি না যে অফেন, ও এফ টি ই এন, এখানে টির উচ্চারণটা নাই। বা আপনারা বলেন না লিসেন, বলেন লিসেন প্লিজ, লিসেন বানান যদি খেয়াল করেন দেখবেন এল আই এস টি ই এন, অর্থাৎ অথবা যদি টির উচ্চারণ করেন শোনা যায় লিস্টেন, কিন্তু লিস্টেন না, টির উচ্চারণটা এই জায়গায় হয় না। ঠিক একইভাবে এখানে ডির উচ্চারণ করা যাবে না, উচ্চারণ হবে ওয়েন্সডে, 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 থার্সডে। এই যে দেখেন থটা কিভাবে লেখা আছে, এইটা এই সাউন্ডটা আমরা চিনি নেব, হ্যাঁ, থার্সডে, ফ্রাইডে। তাহলে 7 দিনের নাম কিভাবে উচ্চারিত হয় এটা আমরা শিখে গেলাম, হ্যাঁ, সেই ছোটবেলার পড়া। আগামী দিন আমরা 12 মাসের নাম কিভাবে উচ্চারিত হবে সেটা দেখব, হ্যাঁ। আচ্ছা, আপনাদের পড়া ছিল ডবলেস ওয়ার্ড, আমি কিছু পড়তে বলছিলাম, যারা নতুন, হ্যাঁ, তাদের জন্য এটা একটু রিপিট করতেছে, এটা কিভাবে পড়তে হবে। ডবলেস ওয়ার্ড কত নাম্বার পেজে? 3839। আচ্ছা, ডবলেসে যাওয়ার আগে আপনাদের একটা টপিক, এই টপিকটা রিপিট থাকবে, মাই কান্ট্রি। আপনাদের গতদিন আমাদের বইয়ের পেজ নাম্বার 36, আমি ক্লাস শেষে গ্রুপে আবার লিখে দেবো যে এই টপিকটা এত নাম্বার পেজে আছে, হ্যাঁ, আপনাদের কষ্ট করতে হবে না। তারপরেও বলতেছি আপনাদের টপিক, এই টপিকটা আবার রিপিট করলাম, মাই কান্ট্রি। এখানে যেটা আছে এটা আপনি হুবহু মুখস্থ করে একটা ভিডিও মেক করা, হ্যাঁ, আপনার ফোন দিয়ে একটা ভিডিও প্রেজেন্টেশন রেডি করবেন, রেডি করে আমাদের গ্রুপে দিবেন। আপনি যেমনই পারেন না কেন চেষ্টা করবেন, হ্যাঁ। এটার উদ্দেশ্য কি, আমাদের 30টা ক্লাসে বা 28টা ক্লাসে আমরা যদি 28টা ভিডিও বানায় ফেলি 28টা টপিকের উপর, তাহলে দেখবেন যে আপনার জড়তা, এই জড়তা অনেকটা কেটে গেছে। আবারও বলতেছি, পুরা কোর্স শেষে আপনি যদি কখনোই ইংরেজিতে না বলেন তাহলে কিন্তু আমরা কিছু শিখতে পারবো না। সেই জন্য আপনাদের অলরেডি গ্রুপে গত টপিকের উপর প্রায় সবাই ভিডিও দিয়েছিলেন, আশা করছি এই টপিকের উপর প্রত্যেকেই ভিডিও দিবেন, হ্যাঁ। মাই কান্ট্রি এখানে যেটা আছে এটা দিতে পারেন, আপনি নিজের মতো টপিকটা মেক করতে পারেন, হ্যাঁ, গুগল থেকে নিতে পারেন। এখানে যেটা লেখা আছে এইটা নিজে নিজে একটু প্র্যাকটিস করে সুন্দর করে পড়ে এটাই হুবহু বলতে পারেন, অথবা আপনি নিজের মতো নিজের দেশ সম্পর্কে 4-5টা সেন্টেন্স আপনি একটু চর্চা করবেন। আচ্ছা, এরপরে ডবলেস কোশ্চেন কত নাম্বার পেজে ছিল? বা 3839। 3839। ইনামুল ভাই মুখস্থ হয়ে গেছে নাকি? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, দেখি এটা হচ্ছে সেই ছোটবেলার পড়া, এগুলো আপনাদের একটু চর্চা করতে বলছিলাম, যে হচ্ছে প্রোনাউনের ফর্মস গুলো, যেমন আই মানে আমি, আপনাদের জানা, এই আপনাদের জানা বিষয়গুলো আবার আর একটু করবেন, এটা আবার রিপিট করতেছি যেহেতু আজকে 2-3 জন নতুন জয়েন করেছি আমরা। এগুলো সহজ আছে, দেখবেন যে আপনি জানেন আই মানে আমি, মি মানে আমাকে, মাই বা মাইন মানে আমার, মাইসেলফ মানে আমার নিজের, উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে হচ্ছে, অথবা আওয়ার্স মানে আমাদের, আওয়ার সেলফ মানে হচ্ছে আমাদের নিজের, ইউ মানে তুমি। তাহলে এই বিষয়গুলো আপনারা একটু পড়বেন, হ্যাঁ, এই 4টা পড়বেন, এটা আবার রিপিট থাকবে, সাথে ডবলেসটা পড়বেন, হ্যাঁ, এটাও রিপিট থাকবে। এটা কিভাবে পড়বেন যারা নতুন তাদের জন্য বলছি, এটা পড়বেন যে আমরা জানি প্রত্যেকটা ডবলেস কোশ্চেনের 2টা করে মানে হয়, আর মনে রাখবেন যে ডবলেস খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন অবশ্যই ডবলেস লাগবে, আপনি কিভাবে কোশ্চেন করবেন, হ্যাঁ। সেজন্য এগুলো যেভাবে পড়বেন, হোয়াট মানে কি, হোয়াট মানে যা, হোয়েন মানে কখন, হোয়েন মানে যখন, হাউ মানে কিভাবে, হাউ মানে যেভাবে, হোয়াই মানে কেন, হোয়াই মানে যে জন্য, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে যেথায়, এইভাবে করে এখানে 10-12টা দেওয়া আছে, এইটা হচ্ছে আপনারা একটু মুখস্থ করে ফেলবেন, না যারা নতুন। আচ্ছা, এর সাথে আজকে একটা জিনিস বাড়তি থাকবে, উপরে যেই প্রোনাউন গুলো পড়ছেন আপনারা, যেমন যে আই মানে আমি, মি মানে আমাকে, এইগুলো দিয়ে নিচে দেখেন বেশ কিছু এক্সাম্পলস দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো একটু মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। যেমন এই যে দেখেন মাই, এই যে মাই যেটা পড়ছে, মাই মানে আমার, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, ঠিক আছে। দে হেল্প আস, এই যে আস মানে আমরা পড়ছি আমাদের, হ্যাঁ, তারা আমাদের সাহায্য করে। আবারও বলতেছি এই বিষয়গুলোর 90-99% জিনিস আপনাদের জানা, সেই জানা জিনিসগুলো একটু রিভাইজ দেবেন, হ্যাঁ। তাহলে এখানে বেশ কিছু 15-20টা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আপনারা পড়বেন, হ্যাঁ, আপনাদের পেজ নাম্বার আমি লিখে দেব, তার নিচেই
এই লেসনটা আপনাদের অ্যাড থাকবে, পড়া থাকবে। এই দেখেন, এই যে সাম কমন ওয়ার্ডস, ইংরেজির কিছু একেবারে কমন ওয়ার্ড যেগুলো ছোটবেলা থেকে আমরা পড়ে আসি, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9 পড়েছি আমরা। এবং এর দেখেন এখানে 99 ভাগ শব্দই আপনারা জানেন। এখানে 50টি ওয়ার্ড আছে। আগামী দিন এই 50টি ওয়ার্ড আপনারা যদি কোনোটা না জানা থাকে সেগুলো জানবেন, আর যেগুলো জানা আছে সেইগুলোতে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। যেমন হেল্প, হেল্প মানে সাহায্য করা। তাহলে আপনি চেষ্টা করবেন এই হেল্প দিয়ে আপনি একটা বাক্য মনে মনে তৈরি করে ফেলতে পারেন, যে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। অথবা সে আমাকে সাহায্য করে, তাহলে হি হেল্পস মি। ঠিক আছে, টেল মানে বলা। ঠিক আছে, আই টেল ইউ। অর্থাৎ প্রত্যেকটা শব্দই দেখবেন যে আপনাদের জানা, খুব সহজ সহজ 50টি শব্দ। টাচ মানে স্পর্শ করা, তাই না? রান মানে দৌড়ানো, উইন মানে জয় করা, ড্রিম মানে স্বপ্ন দেখা, সুইম মানে সাঁতার কাটা। এই জায়গা যে 50টি ওয়ার্ড আছে একেবারে কমন ওয়ার্ড। এই 50টি ওয়ার্ড হচ্ছে আপনারা একটু চর্চা করবেন। হ্যাঁ, মোটামুটি এই হচ্ছে আপনাদের এই পার্টে পড়া থাকলো। এখন আমরা চলে যাব সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে গ্রামারের সেকেন্ড পার্ট হচ্ছে আমরা চলে যাব এখন। আমরা গতদিন পড়তেছিলাম টেন্স, শুরু করেছিলাম তাই না? একেবারে প্রাথমিক একটা লেসনে ছিলাম টেন্সের, টেন্স উইথ বি ভার্ব। হ্যাঁ, আচ্ছা, বি ভার্ব গুলো তো আমরা গতদিনে চিনে গেছি। একজন বলি বি ভার্ব কোনগুলা? am is are was are আচ্ছা, am is আর was are, আর ভবিষ্যতের জন্য will be। will তাহলে be আমরা বা shall be। নতুন যারা তারা একটু জেনে নিই, যে তারাও জানি এই বিষয়গুলো, তারপর আরেকটু ক্লিয়ার হয়ে নিই। বি ভার্ব হচ্ছে এইগুলো, am is আর was are, will be বা shall be। shall be টা আমরা Shall be। শিখবো না, কারণ Shall be। আধুনিক গ্রামারে shall এর ব্যবহার আর হয় না, সেজন্য will be আমরা শিখবো। তাহলে am is আর was are will be আমরা গতদিনে জেনে গেছিলাম। am is are হচ্ছে বর্তমান সময়ের জন্য ব্যবহার হয়, was are হচ্ছে অতীতে যে কথাগুলো বলি ব্যবহার হবে, will be হচ্ছে ভবিষ্যতের জন্য ব্যবহার হবে। আমি বলেছিলাম আমরা যে কথাগুলো বলি, একটা কথা তিনটার সময়ে বলা যায়। কয়টার সময়? তিনটার সময়। তিনটার সময়ের বাইরে কোনো কিছু হয় না। সেই জন্য গ্রামারের নাম দিয়েছে হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, যেটা ইংরেজিতে নাম দিয়েছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে আমরা যখন কোনো কথা বলতে যাব বা কোনো কিছু শুনে বুঝতে যাব, বুঝে ফেলবো যে এই তিন সময়ের বাইরে ছাড়া কোনো কথা হয় না। তাহলে সেই জন্য বিভাগগুলোকে তিন ভাগে ভাগ করে ফেলানো হয়েছে। তাহলে প্রেজেন্টের জন্য ব্যবহার হচ্ছে am is are, যেটা বর্তমান কালে যেই কথাগুলো বলি তার জন্য ব্যবহার করবো am is are। অতীতে যেই কথাগুলো বলবো তার জন্য ব্যবহার করবো was are। ভবিষ্যতে যেই কথাগুলো বলবো তার জন্য ব্যবহার করবো, যখন বিভাগের ব্যবহার আসবে তখন ব্যবহার করব will be। আচ্ছা, এখন সাধারণত আমরা গতদিন দেখছিলাম সাধারণত কোনো বাক্য হতে হলে সাবজেক্ট দরকার হয়, মানে সাধারণ বাক্য যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ বাক্য, হ্যাঁবাদক বাক্য তৈরি করতে হলে সাবজেক্ট দরকার হয়। এখানে বেশ কিছু সাবজেক্ট লেখা ছিল, যেমন এইগুলো আমরা নিজেরাই জানি, আই, উই, ইউ, দে। তারপরে একজনের নাম দেওয়া আছে তাই না, রাসেল। পুরুষের ক্ষেত্রে তার প্রোনাউন হি হয়ে যায়, হিউ সাবজেক্ট হয়। তারপরে মেয়েদের ক্ষেত্রে সানজিদা একজনের নাম দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে সি হয়, ইটও সাবজেক্ট হয়। তাহলে এখানে বেশ কিছু সাবজেক্ট দেওয়া আছে। গতদিন আমরা বলছিলাম যে সাবজেক্ট কি করলো শুধু এইগুলোই না, সাবজেক্ট হচ্ছে আমরা মনে রাখবো এক কথায়, অর্থাৎ আমি চোখ দিয়ে যা কিছু দেখি এবং হৃদয় দিয়ে যা কিছু অনুধাবন করি সেইগুলোই সাবজেক্ট হতে পারে। যেমন আপনারা এই যে স্ক্রিনে আমাকে দেখতেছেন তাই না, তাহলে আমি সাবজেক্ট হতে পারি। বা আপনারা ফোনে বা ল্যাপটপে ক্লাস করতেছেন, সেটা একটা সাবজেক্ট হতে পারে। আপনি যে রুমটাতে আছেন সেই রুমটা একটা সাবজেক্ট হতে পারে। তাহলে মনে রাখবো যেহেতু আমরা যাই কিছু দেখি সেটাই সাবজেক্ট হয়। চেয়ার, টেবিল, এই যে বই খাতা তাই না, কলম, ফ্যান, এই যে পৃথিবী, বাতাস, আলো, এভরিথিং যা কিছু দেখবো সেটাই সাবজেক্ট হতে পারে। গতদিন বলতেছিলাম আবার কিছু জিনিস দেখা যায় না, সেটা অনুধাবন করা যায়, সেই বিষয়গুলো সাবজেক্ট হয়। যেমন হচ্ছে লাভ তাই না, ইমোশন, পেইন, এইগুলো দেখা যায় না, এইগুলো সাবজেক্ট হয়। এখন গতদিন বলছিলাম যে সাবজেক্ট কি হয়, এক বচন বহু বচন হয়। সাবজেক্ট কখনো কখনো এক বচন থেকে কি হয়ে যায়, বহু বচন হয়ে যায়। যেমন আমরা বলি ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ তাই না। এখন যদি বলি যে গাছগুলো, তাহলে কি হয়ে যাচ্ছে, ট্রিজ তাই না, ট্রিজ হয়ে গেল। যেমন আমরা বলি কলম, পেন। এখন যদি বলি কলম গুলো, তাহলে কি হবে, তাহলে পেন্স।
তাহলে কলমের সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে এস যোগ করে বহুবচন হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে শিখে যাব যে মূলত কোন সাবজেক্টকে একবচন থেকে যখন বহুবচন করি আমরা, তার নিয়ম হচ্ছে ওই সাবজেক্টের সাথে এস বা ইএস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? এস বা ইএস যোগ করতে হয়, তাই না? এখন কোন কোন জায়গায় এস যোগ হয়, কোন কোন জায়গায় ইএস যোগ হয় মনে রাখবো যে 99% সাবজেক্টের ক্ষেত্রে এস যোগ হয়, দুই একটা ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম আছে এটা আমি একটু লিখে দেব, আজকে না আগামী দিন ক্লাসে লিখে দেব। শেষে যদি এস এইচ থাকে, সি এইচ থাকে, ডবল এস থাকে, তাহলে তার সাথে ইএস যোগ হয়। যেমন তো একটা উদাহরণ দিই, যেমন আমরা বলি না যে হচ্ছে ব্রাশ, ব্রাশ থেকে ব্রাশেস, তাই না? এই ধরনের আর কি। ক্লাস, তারপর হচ্ছে ক্লাস, ভেরি গুড, ক্লাস থেকে ক্লাসেস। আবার যেমন বেঞ্চ, বলি না যে বেঞ্চ, বেঞ্চ মানে একটা বেঞ্চ। আপনি যদি বেঞ্চ গুলো বলেন তাহলে বেঞ্চেস, অনেকগুলো বেঞ্চ। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইবার দেখবো আমরা বিভাগ শিখতেছিলাম। এই বিভাগ যে তিনটা সময় ব্যবহার হয়, অ্যামিজার হচ্ছে কোন সময়ের জন্য ব্যবহার করব? বর্তমান সময়ের জন্য। আচ্ছা, একটা কথা বলে নিই, আমি যেই কথাগুলো এখন বলতেছি ক্লাসের শেষ দিনে একই স্ট্রাকচারে পড়াবো, অর্থাৎ পুরা গ্রামার শেষ করবে একটা মাত্র স্ট্রাকচারে। আপনাদের হাজার হাজার স্ট্রাকচার দরকার নেই, এই একই কথা। আপনাদের দুই তিনটা ক্লাস একটু কঠিন মনে হবে, দুই তিনটা ক্লাস পরে দেখবেন আপনি নিজেই বাক্য তৈরি করতেছেন, আমি বলার আগে আপনি বাক্য তৈরি করে ফেলতেছেন। না, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে অ্যামিজার হচ্ছে বর্তমান সময়ের জন্য। এখন একটা জিনিস খেয়াল করি, যদিও এটা ছোটবেলার পড়া, দেখেন এখানে তিনটা ভার্ব, ভার্বের কয়টা ভার্ব? তিনটা। এম একটা, ইজ একটা, আর একটা। এখন যেহেতু এই তিনটাই বর্তমান সময়ের জন্য ব্যবহার হয়, আমার একটু জানতে হবে এমটা কোন কোন ধরনের সাবজেক্টের সাথে ব্যবহার হয়, ইজ কার সাথে ব্যবহার হয়, এবং আর কোন কোন সাবজেক্ট। সাবজেক্ট একটু আগে আমরা চিনে গেছি যে এখানে কিছু লেখা আছে, এইগুলো সাবজেক্ট, এবং বাদ বাকি আমি চোখ দিয়ে যা কিছু দেখবো সেগুলোই সাবজেক্ট হবে। আর বেশ কিছু জিনিস আছে দেখা যায় না, সেগুলো সাবজেক্ট হতে পারে। তাহলে এম কার জন্য ব্যবহার করব? মনে রাখবেন এম এর সৃষ্টি হয়েছে আমার জন্য, শুধুমাত্র আই ছাড়া এম আর কারোর সাথে পৃথিবীতে বসে না। তাহলে মনে রাখবে, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ বিজনেসম্যান, আই এম এ টিচার, তাই না? আই এম এ জার্নালিস্ট, ঠিক আছে? তাহলে আই ছাড়া এম আর কারোর সাথেই বসে না। তাহলে মনে থাকবে বর্তমানে এমটা ব্যবহার হবে শুধুমাত্র আয়ের জন্য। আচ্ছা, এবার দেখবো ইজ। ইজ কোন ধরনের সাবজেক্টের সাথে আমি ব্যবহার করব? ইজ ব্যবহার করব সাবজেক্ট যখন একটা জিনিসকে নির্দেশ করে। কয়টা জিনিসকে? সাবজেক্ট কয়টা জিনিসকে নির্দেশ করলে ইজ হয়? একটা জিনিসকে নির্দেশ করলে ইজ হয়। আচ্ছা, তবে দুইটা জায়গায় ছাড়া। কয়টা জায়গায় ছাড়া? দুইটা জায়গায় ছাড়া, আই এবং ইউ ছাড়া। আমরা জানি আয়ের সাথে এম কে দিয়ে দিয়েছি, আর হচ্ছে ইউ সব সময় আর ব্যবহার হয়, অতীত হয়ে গেলে অয়ার হয়। ইউ একজনকে বুঝালেও আর হয়, ইউ অনেকজনকে বুঝালেও ইউ এর পরে আর ব্যবহার হবে। তাহলে আমরা মনে রাখবো ইজ ব্যবহার হবে। এমনি গ্রামার বলতেছে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়, তবে এটা অনেক সময় বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যায় গ্রামারের কথা। তাহলে আমি যেভাবে বুঝবো সেইভাবে মনে রাখার চেষ্টা করব। সাবজেক্ট যখন একটা জিনিসকে নির্দেশ করে তখন ইজ হয়। সেটা একটা মানুষ হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা জন্তু হতে পারে, হোয়াট এভার, যেটাই হোক না কেন, সাবজেক্ট একটাকে নির্দেশ করলে ইজ বসাবো। যেমন আমি বললাম যে আমার মা হচ্ছে একজন গৃহিণী, তাহলে মাই মাদার ইজ আ হোম মেকার। আমার বাবা একজন কৃষক, তাহলে কি হবে? মাই ফাদার ইজ আ ফার্মার। ঠিক আছে? আমি বললাম যে আমার ভাই একজন সরকারি চাকরিজীবী, আমরা অনেক সময় বলি না, তাহলে কিভাবে বলতে পারি? মাই ব্রাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই না? অথবা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। খেয়াল করেন, তাহলে আমি বললাম, খেয়াল করেন যে কুকুরটা ডাকছে, তাহলে কুকুরটা, কয়টা কুকুরের কথা বলছি আমি? একটা কুকুর। তাহলে কি হবে? দ্য ডগ ইজ বার্কিং। বার্ক মানে ডাকা, BARK। তাহলে দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ডাকছে। তাহলে একটা জিনিস বুঝি আমরা, যে সাবজেক্ট একটাকে বুঝালে সেটা যেটাই হোক, যেমন আমি বললাম যে গাছটা সবুজ, একটা গাছ দেখে বললাম গাছটা সবুজ, তাহলে ইংলিশ কি বলতে পারি? গাছের ইংলিশ কি? ট্রি। তাহলে দা ট্রি। তাহলে গাছটি বলছি, মনে রাখেন দা সাধারণত
কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, টিটা, হ্যাঁ, খানা, এই ধরনের অর্থ দিলে, তাহলে দ্য ট্রি ইজ, তাহলে গ্রিন, দ্য ট্রি ইজ গ্রিন, তাই না? ঠিক একইভাবে আমি বললাম যে কলমটা লাল, একটা কলম দেখবে, কলমটা লাল, তাহলে কিভাবে বলতে পারি? দ্য পেন দ্য পেন ইজ রেড, কলমটি লাল। তাহলে ইজ মনে হয় ক্লিয়ার হয়ে গেছি যে যেটাই হোক না কেন, সাবজেক্ট যখন একটা জিনিসকে নির্দেশ করে তখন হচ্ছে কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। এখন খেয়াল করি আর কার সাথে ব্যবহার করব? আর ব্যবহার করব সাবজেক্ট যদি একের অধিক হয়ে যায়, অধিক বোঝায়, অর্থাৎ একের অধিক, দুইটা বুঝালেও আর হয়, তিনটা বুঝালেও আর হয়, অর্থাৎ 1000 বুঝালেও আর হয়, কয়েক কোটি বুঝালেও আর হয়, একের অধিক হয়ে গেলে আর বসাবো, তাই না? যেমন আমরা বললাম আমরা সুখী, আমরা সুখী, তাহলে কি হবে? উই আর হ্যাপি, ভেরি গুড, উই আর হ্যাপি, তাই না? তাহলে একইভাবে যদি বলে আমরা স্টুডেন্টস, ইংলিশ কি হবে? উই আর স্টুডেন্টস, তাই না? যেমন আমরা হচ্ছে কর্মজীবী বা হচ্ছে এমপ্লয়ি যেটা বলে, তাহলে কি বলতে? উই আর এমপ্লয়িজ, উই আর এমপ্লয়িজ। তাহলে এইভাবে হচ্ছে আর একের অধিক হয়ে গেলে আর হবে। যদি বলি যে গাছগুলো, খেয়াল করেন, শুধু তো মানুষ দিয়ে উদাহরণ দিলাম, এখন কোনো অন্য জিনিস নিয়ে উদাহরণ দিই। বললাম যে গাছগুলো সবুজ, তাহলে দ্য ট্রিজ আর, দেখেন ট্রির সাথে ট্রিকে একটা এস যোগ করে বহু বচন করে দিছি, তাহলে দ্য ট্রিজ, আর ট্রিজ এর পরে কেন? যেহেতু গাছগুলো, তখন আর বসাই দিলাম, দ্য ট্রিজ আর গ্রিন, গাছগুলো সবুজ, তাই না? তাহলে এইভাবে হচ্ছে আমরা জেনে গেলাম যে বর্তমানে প্রেজেন্টের জন্য আমরা এম ইজ আর ব্যবহার করব, এম ব্যবহার করব শুধুমাত্র আয়ের জন্য, ইজ ব্যবহার করব সাবজেক্ট যখন একটা জিনিসকে নির্দেশ করে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো গ্রামারের রুল আমি বুঝাচ্ছি, আপনারা সেন্টেন্সে গেলে তখন বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে এবং আপনারা ক্লিয়ারলি দেখেন, প্র্যাকটিসে যখন চলে আসবে, মুখে যখন বলবেন তখন ভালো লাগবে। এখন হয়তো বোরিং লাগতে পারে গ্রামারের রুল, হ্যাঁ, ছোটবেলার পরে আর কি জানবো, এগুলো তো আগেই জানে, মনে হতে পারে। আচ্ছা, ইজ ব্যবহার করব সাবজেক্ট একটাকে নির্দেশ করলে, তবে দুইটা জায়গায় ছাড়া, আই এবং ইউ ছাড়া। আই এর ক্ষেত্রে এম হয়, ইউ এর ক্ষেত্রে আর হয়। আর ব্যবহার করব সাবজেক্টের একের অধিক হয়ে গেলে। আচ্ছা, এইবার আমরা দেখব ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা দেখলাম অতীতের জন্য ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব, তাই না? এখন ওয়াজ কোন ধরনের সাবজেক্ট সাথে যায় এবং ওয়্যার কোন ধরনের সাবজেক্টের সাথে ব্যবহার হয় সেটা দেখে নেব। ওয়াজ ব্যবহার হয় ঠিক ইজের ক্ষেত্রে যেই কথা প্রযোজ্য, ওয়াজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, অর্থাৎ সাবজেক্ট একটাকে নির্দেশ করলে ওয়াজ হয়, তাই না? আই ওয়াজ, তাই না? হি ওয়াজ, মাই ফাদার ওয়াজ, মাই ব্রাদার ওয়াজ, ভেরি গুড, দ্য পেন ওয়াজ, দ্য ট্রি ওয়াজ, দ্য ফ্যান ওয়াজ, তাই না? অর্থাৎ সাবজেক্ট যখনই একটা জিনিসকে নির্দেশ করবে তখনই ওয়াজ হবে। আর আমরা জানি, অলরেডি জেনে গেছে, ওয়াজ এবং ওয়্যার ব্যবহার হচ্ছে অতীতের জন্য, তাই না? শি ওয়াজ, আমি বললাম যে সে খুব মেধাবী ছিল, তাহলে কি হবে? She was brilliant. ব্রিলিয়ান্ট, ভেরি গুড। অথবা হি ওয়াজ ব্রিলিয়ান্ট, তাই না? এটা খুব সুন্দর ছিল, আমরা অনেক সময় বলি, তাহলে কি হবে? ইট ওয়াজ বিউটিফুল, ইট ওয়াজ বিউটিফুল, তাই না? তাহলে একটাকে নির্দেশ করলেই কি হবে? ওয়াজ হবে। আর ওয়্যার কোথায় ব্যবহার করব? একের অধিক হয়ে গেলে, একের অধিক হয়ে গেলে ওয়্যার হয়, তাই না? আর এর জন্য যেই কথা প্রযোজ্য, অতীতের ক্ষেত্রে ওয়্যারের কথা সেই কথা প্রযোজ্য, একের অধিক হয়ে গেলে। সাবজেক্ট যখন একের অধিক বুঝাবে তখন কি হবে? ওয়্যার হবে। তাহলে আমি যদি বলি আমরা সুখী ছিলাম, ইংলিশ কি হবে? উই ওয়্যার হ্যাপি, তাই না? আমরা সুখী ছিলাম, তাই না? যদি বলি যে তারা ব্যস্ত ছিল, অনেক সময় হয় না যে তারা ব্যস্ত ছিল, they were busy, very good, they were busy, তাই না? ঠিক একইভাবে বললাম যে তারা শিক্ষার্থী ছিল, তারা স্টুডেন্ট ছিল, তাহলে কি হবে? they were students, তাই না? তারা শিক্ষক ছিল, they were teachers, তাহলে একের অধিক হয়ে গেলে ওয়্যার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি বলি যে গাছগুলো সবুজ ছিল, ইংলিশ কি হবে? গাছগুলো সবুজ ছিল, the trees were green. ভেরি গুড, দ্য ট্রিজ ওয়্যার গ্রিন, গাছগুলো সবুজ ছিল, তাই না? তাহলে গাছগুলো একের অধিক হয়ে গেছে, অনেকগুলো গাছ নিয়ে কথা বলছি, তাহলে একের অধিক হয়ে গেলে ওয়্যার হবে। এইবার চলে যাব হচ্ছে ভবিষ্যৎ, তাই না? ফিউচারের জন্য আমরা শুধু একটাই ব্যবহার করব, সেটা হচ্ছে কি? বিভাগের ক্ষেত্রে উইল বি,
তাহলে উইল বি সকল প্রকার সাবজেক্ট একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, যেটাই হোক না একাধিক কেন, এটা উইল বি হবে। টেনশনের দরকার নাই। সবার যেহেতু ওই একাই আছে উইল, সকল প্রকার সাবজেক্টের সাথে আমরা উইল বি ব্যবহার করব, তাই না? তাহলে আমি জি যদি বলি আমি সুখী হব, ইংলিশ কি হবে? আই উইল বি হ্যাপি। ভেরি গুড, আই উইল বি হ্যাপি। আমরা সুখী হব, উই বি হ্যাপি, তাই না? We will be happy. উই উইল বি হ্যাপি, তাই না? তারা শিক্ষার্থী হবে, দে উইল বি স্টুডেন্ট দে উইল বি স্টুডেন্টস, তাই না? তারা শিক্ষার্থী হবে। হবে, তাই না? আমার ছেলে ডাক্তার হবে, My son will be উইল বি doctor. ডক্টর। মাই সান উইল বি উইল বি ডক্টর। ডক্টর, তাই না? তাহলে আমরা জেনে গেলাম ভবিষ্যতের ক্ষেত্রে উইল বি কোনো কিছু হওয়া বা থাকা অর্থ দেয়। কোন স্থানের ক্ষেত্রে এটা থাকা, যেমন আমি বললাম আগামীকাল আমি ঢাকায় থাকবো, এর ইংলিশ কি হতে পারে? এটা দুই ভাবে করা যায়। আমি বলতে পারি যদি উইল বি দিয়ে করি তাহলে আই উইল বি ইন ঢাকা I will be টুমরো। on tomorrow. এখন টুমরোটা প্রথমেও দিতে পারে, শেষেও দিতে পারে, এটা কোনো বিষয় না। তাহলে টুমরো আই উইল বি ইন ঢাকা, আগামীকালকে আমি ঢাকাতে থাকবো। তাহলে ভবিষ্যতে কোনো কিছু থাকা বা হওয়ার ক্ষেত্রে উইল বি ব্যবহার হয়। তাহলে এতটুকু আমি যতটুকু আপনাদের বুঝালাম ততটুকু সবাই ক্লিয়ার কিনা, পরিপূর্ণ বুঝছেন কিনা এতটুকু আমাকে বলেন। যদি না বুঝেন, কোনো বিষয় বোঝার দরকার হলে জিজ্ঞেস করেন, সেটা আবার রিপিট করবো। প্রত্যেকেই সবাই একটু রেসপন্স করি, যদি কোথায় না বুঝি সে রেসপন্স করি যে এই জায়গা স্যার একটু রিপিট করেন, বা এই জিনিসটা ধরতে পারি নাই, যে সাবজেক্ট জিনিসটা কি, বা হচ্ছে বি ভার্বের এই জায়গা বুঝি নাই, প্রেজেন্ট পাস্ট ফিউচারের জন্য কোনটা ব্যবহার হচ্ছে সেটা বুঝি নাই। যদি ইন ডিটেইলস কোথায় বুঝতে সমস্যা হয় একটু জিজ্ঞেস করবে না। আবার বলতে যে জড়তার কিছু নাই, লজ্জার কিছু নাই, এবং ভয়ের কিছু নাই যে কতটুকু শিখলাম কি শিখলাম না। প্রত্যেকটি ক্লাস বারবার রিপিট হবে এবং প্রত্যেকটা জিনিস আমরা অনেকবার শিখতে শিখতে যাব, কোনো বিষয় আমাদের না জানা থাকবে না। আচ্ছা, তাহলে যদি সবার ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তীতে আরেকটু আলোচনা করতে পারি। খেয়াল রাখবেন এই জিনিসটা যদিও জরুরি না, তারপরে আমরা যদি মনে রাখতে চাই মনে রাখতে পারি। এই যে যেগুলো বি ভার্ব, মনে রাখবেন যে বি ভার্বের পরে সাধারণত তিন ধরনের জিনিস বসে। কয় ধরনের জিনিস? তিন ধরনের। এখানে তিনটা জিনিস দেখেন ভাগ করা আছে। কি ধরনের? প্রথম যে জিনিসটা দেখেন খেয়াল করেন, এইটা হচ্ছে পরিচয়, পরিচয় সংক্রান্ত। কি সংক্রান্ত? পরিচয় সংক্রান্ত। পরিচয় বা পেশা সংক্রান্ত। যেমন আমি একজন বলতেছে দেখেন যে আই এম এ স্টুডেন্ট, এইটা তার হচ্ছে কি একটা পরিচয়, এক ধরনের তার হচ্ছে ডেজিগনেশন বা পরিচয় বহন করে। অথবা বলে যে হি ইজ আ টিচার, অথবা বললাম যে হি ইজ আ ফরেনার, দেখেন এইটা তার এক ধরনের পরিচয় সংক্রান্ত। তাহলে বি ভার্বের পরে এই ধরনের পরিচয় সংক্রান্ত। যেমন আমি বললাম যে মেসি হচ্ছে একজন ফুটবলার, তার এর ইংলিশ কি হয় বলেন তো? মেসি একজন ফুটবলার। মেসি ইজ এ ফুটবলার। মেসি ইজ আ ফুটবলার। এখন যদি বলে যে পেলে একজন ফুটবলার ছিলেন, তাই না? যেহেতু পেলে মারা গেছে এখন নেই, তাহলে আমরা বলতে পারি যে পেলে, ভেরি গুড, এটা অতীতে চলে গেল, তাই না? পেলে ওয়াজ এ ফুটবলার। ঠিক একইভাবে ম্যারাডোনা ফুটবলার ছিলেন, তাহলে ম্যারাডোনা ওয়াজ এ ফুটবলার। তারা যেহেতু গ্রেট ছিল, আমরা গ্রেট কথাটা লাগাই দিতে পারি যে ম্যারাডোনা ওয়াজ এ গ্রেট ফুটবলার, অথবা পেলে ওয়াজ আ গ্রেট ফুটবলার, তাই না? তাহলে প্রথমটা কি বললাম যে বি ভার্বের পরে সাধারণত মনে রাখবেন যে পরিচয় সংক্রান্ত, তাই না? পেশা সংক্রান্ত জিনিস বসে। যেমন একজন ব্যবসায়ী, তাহলে বলতে পারি হি ইজ আ বিজনেসম্যান। অথবা আমার বাবা একসময় ব্যবসায়ী ছিল, তাহলে বলতে পারি মাই ফাদার ওয়াজ আ বিজনেসম্যান, মাই ফাদার ওয়াজ আ ফার্মার। এটা আমার বাবার একটা পেশা বা পরিচয়। আচ্ছা, পরে যে এটা খেয়াল করেন, বি ভার্বের পরে হচ্ছে অবস্থা সংক্রান্ত। অবস্থার ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে পাঁচটা জিনিস নিয়ে অ্যাডজেক্টিভ হয়। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। যেমন হচ্ছে দোষ, আমি বললাম যে হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড, এটা তার একটা কি, তার একটা দোষ। ঠিক একইভাবে আমরা হি ইজ গুড, এই যে গুড হচ্ছে একটা, তাই না? তাহলে এই ধরনের এখানে কিছু দেওয়া আছে, মনে রাখবেন যে এই ধরনের অ্যাডজেক্টিভ বা অবস্থা সংক্রান্ত বিষয়গুলো বোঝায়, তাই না? ঠিক একইভাবে ঠিক আছে, তোমার তখন যেটা তুমি বুঝো না স্যারের কাছে, তুমি আমার প্রশ্ন করবা, বলবা যে ভাই এত সময় দেখুন, আমি তোমার সময় দেবো। ওই সময় আলামিন, তুমি কি আমাকে বলছো?
তোমার ইংরেজি পাঠতেই হবে এবং ইংলিশে বেসিক ডেভেলপ করতে হবে। আচ্ছা আলামিন মনে হয় অন্য কারোর সাথে কথা বলতেছ, মিউট করতে মনে নাই। আচ্ছা আমরা খেয়াল করি, যেমন হচ্ছে হ্যাপি, খেয়াল করেন একটা একটা অবস্থা অ্যাডজেক্টিভের সংজ্ঞার মধ্যে পড়ে হ্যাপি। যেমন আমরা বললাম উই আর ডিলাইটেড, আমরা খুব আনন্দিত। উই আর উই আর এক্সাইটেড, এটাও হয়। এখানে যেটা দেন উই আর এক্সজস্টেড। এক্সজস্টেড মানে হচ্ছে ক্লান্ত, টায়ার্ড এর আমরা টায়ার্ড বলি না, খুব টায়ার্ড হয়ে গেছি, এর সমার্থক শব্দ তো এক্সজস্টেড। উই আর আনস্যাটিসফাইড, আমরা অনেক সময় স্যাটিসফাই মানে অখুশি থাকি, তাহলে বলতে উই আর আনস্যাটিসফাইড। অথবা বললাম যে হচ্ছে মাই ব্রাদার ইজ ইল, আমার ভাই অসুস্থ, তাহলে বিভারের পরে এই ধরনের অবস্থা সূচক শব্দ বসে। আচ্ছা পরেরটা দেখি, যেটা হচ্ছে অবস্থান। কি বললাম? অবস্থান, কোথায় অবস্থান করা বা থাকা। যেমন এখানে দুইজন জয়েন করছেন যারা হচ্ছে দেশের বাইরে থাকে, তাহলে আমরা বলতে পারি যে আই অ্যাম ইন অ্যাব্রোড, তাই না? আমি বিদেশে আছি, এর ইংলিশ কি হবে? আই অ্যাম ইন অ্যাব্রোড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার একটা অবস্থান। অথবা আই অ্যাম ইন সিঙ্গাপুর, আই অ্যাম ইন মালয়েশিয়া, আই অ্যাম ইন কানাডা। এইটা সে কোথায় আছে তার একটা অবস্থান। ঠিক একইভাবে আমি বললাম আমার মা বাড়িতে আছে, আমার মা বাড়িতে আছে, তাহলে মাই মাদার ইজ অ্যাট হোম, তাই না? মাই মাদার ইজ। অথবা বললাম যে তারা কলেজে ছিল, তারা কলেজে ছিল, এর ইংলিশ কে করবেন বলেন তো একজন? তারা কলেজে ছিল। They were at home. They were at college. ভেরি গুড, দে ওয়্যার অ্যাট কলেজ, তারা কলেজে ছিল, তাই না? আমরা অফিসে ছিলাম, আমরা অফিসে ছিলাম। We were at office. ভেরি গুড, উই ওয়্যার অ্যাট। যদি বলে যে আমরা অফিসে থাকবো, তাহলে কি হবে? আমরা We will অফিসে be at থাকবো। office. ভেরি গুড, উই উইল বি অ্যাট অফিস, তাই না? আমরা অফিসে থাকবো। তাহলে এই মোটামুটি বিভার্বের বিষয়গুলো নিয়ে কথা। বিভার্ব সম্পর্কে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? কোথায় বুঝতে পারি নাই, যদি এরকম থাকে একটু উত্তর দিয়ে রেসপন্স করি। একেবারেই না বুঝলে রেসপন্স না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা আদৌ বুঝতেছেন কিনা। চুপ করে থাকবেন না কেউ। আচ্ছা তাহলে এতটুকু ক্লিয়ার, আমরা বুঝে গেলাম যে বিভার্বগুলো চিনে গেছি কোনগুলো, am is are, was were এবং ভবিষ্যতের জন্য will be। বিভার্ব আমরা চিনে ফেলছি। আবার এটাও জেনে ফেলছি am is are হচ্ছে বর্তমান সময়ের জন্য ব্যবহার, was were অতীতের জন্য ব্যবহার করব, ভবিষ্যতের জন্য ভবিষ্যতের বিভার্ব দিয়ে যখন কথা বলবো will be ব্যবহার করব। এটাও জানলাম am শুধুমাত্র বর্তমানে যখন একজনকে বোঝায়, সরি am শুধুমাত্র I এর জন্য ব্যবহার হয়, আর কারোর সাথে ব্যবহার হয় না। অর্থাৎ একটা মাত্র সাবজেক্টের জন্য ব্যবহার হয়। I am a teacher, I am a foreigner, তাই না? I am busy, I am happy, অর্থাৎ। এবং তারপরে দেখলাম ইজ সাবজেক্ট যখন একটা জিনিসকে নির্দেশ করে তখন ইজ হয়, তবে দুইটা জায়গায় ছাড়া, আই এবং ইউ ছাড়া। আর দেখলাম হচ্ছে সাবজেক্ট একের অধিক হয়ে গেলেই বর্তমানে তখন আর ব্যবহার হবে। ঠিক একইভাবে ওয়াজ ওয়্যার দেখলাম, ওয়াজে অতীতে একটা জিনিসকে নির্দেশ করলে ওয়াজ হয়, একের অধিক হয়ে গেলে ওয়্যার হয়ে যায়। আর ভবিষ্যতে সকল প্রকার সাবজেক্ট একটা হোক, দুটা হোক, তিনটা হোক, যেটা হোক না কেন, সবার ক্ষেত্রে উইল বি ব্যবহার হয়। তাহলে এই মোটামুটি বিভার্ব সম্পর্কে আমাদের প্রাথমিক আলোচনা। এখন আমরা আজকে নতুন একটা বিষয় দেখব, এটা আগামী দিন আমরা লিখে লিখে চর্চা করব। আমরা সাধারণত একটা সেন্টেন্স সবসময় তো আমরা একরকম কথা বলি না। কথা বলার সময় কখনো আমরা নেগেটিভ উত্তর দিই, কখনো আমরা কোশ্চেন করি, তাই না? নানান ধরনের ওয়েতে আমরা কথা বলি। যে আমরা এমন একটা স্ট্রাকচার শিখবো যে স্ট্রাকচারের বাইরে আর কোনো স্ট্রাকচার হয় না সাধারণত, যে স্ট্রাকচার দিয়ে সকল প্রকার কথাকে আমরা কভার করবো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আপনারা যেটা করবেন, এখানে একটু পড়া দিই, 51 নম্বর পেজে এখানে কিছু এই যে বিভার্বের উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু চর্চা করবেন। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। এগুলো সব আপনাদের জানা, আবার একটু প্র্যাকটিস করবেন। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। ইউ ওয়ার এ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। আচ্ছা ইউ মনে রাখবেন, ইংরেজিতে ইউ মানে হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা। অর্থাৎ আমাদের বাংলায় যেমন মনে করেন আপনি যাকে বলি তাকে তুই কখনো বলা যায় না বা তুমি বলা যায় না, কিন্তু ইংরেজিতে এসব নাই। হ্যাঁ, এক ইউ মানেই সবকিছু বোঝায়। আচ্ছা ইউ আর এ টিচার, তাই না? এটা আপনিও বলতে পারেন, তুমিও বলতে পারেন। আচ্ছা তাহলে ইউ আর এ টিচার, তুমি শিক্ষক। ইউ আর এ টিচার, তুমি শিক্ষক ছিলে। ইউ উইল বি এ টিচার, তুমি শিক্ষক হবে। অথবা আপনি দিয়ে বলতে পারেন, যেহেতু শিক্ষক অনুসারে সম্মানিত, তাই না? আপনি শিক্ষক ছিলেন, আপনি শিক্ষক হবেন, এ ধরনের বলতে পারেন। আচ্ছা
উই আর লার্নার্স, আমরা শিক্ষার্থী। উই আর লার্নার্স, আমরা শিক্ষার্থী ছিলাম। উই উইল বি লার্নার্স, আমরা শিক্ষার্থী হব। আচ্ছা, আমি দেখেন একটা কথাকে, ওই যে আমি প্রথমেই বলে নিয়েছিলাম, টেন্সের সেন্স বুঝতে হবে। এই টেন্স ছোটবেলা থেকে আমরা পড়ে আসি কিন্তু মনে থাকে না, কিন্তু এখন থেকে যেটা বুঝতে হবে যে টেন্স মানে একটা কথাকে তিনটা সময়ে বলতে পারে, এই সেন্সটা ধরা। এই তিনটা সময়ের বাইরে কোনো কিছু হয় না। তাহলে এই তিনটা সময় যেটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে এই এখানে যেগুলো বিষয় আছে এই পুরো চ্যাপ্টার আমি লিখে দেব, এইগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। পাশাপাশি আপনারা যেটা করবেন, এখানে দেখেন কিছু অবজেক্ট দেওয়া আছে, এইগুলো দিয়ে আপনারা আরো বাক্য বানাবেন। যেমন হচ্ছে ডক্টর, এগুলো এক বছর বহু বছর দেওয়া আছে, ডক্টরস। হ্যাঁ, লার্নার, একজন লার্নার, লার্নার্স। তাহলে আপনারা বলতে পারেন, দেখেন একটা বাক্য আপনি নিজে নিজে একটা সাবজেক্ট তৈরি করবেন, দে আর লার্নার্স, তারা শিক্ষার্থী। এটা তিনটা সময় নিয়ে যাবেন। দে ওয়ার লার্নার্স, তারা শিক্ষার্থী ছিল। ভবিষ্যৎ করলে কি হবে? দে উইল বি লার্নার্স। ঠিক একইভাবে এখানে এই যে অ্যাডজেক্টিভ বা অবস্থা সংক্রান্ত কিছু শব্দ দেওয়া আছে, এখানে হচ্ছে অবস্থান, হ্যাঁ, সেই সম্পর্কে কিছু শব্দ দেওয়া আছে। এইগুলো হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা যেহেতু ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি, সম্ভবত আর 8 মিনিট আছে। এখন যেটা করব, আমরা দেখব যে আমরা যে বিষয়টা জেনে গেলাম যে একটা কথাকে তিনটা সময়ের বাইরে ছাড়া বলা যায় না। আর একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা সাধারণত একটা বাক্যকে আমরা যেভাবে শিখবো 8টা প্যাটার্নে তৈরি করব। একটা বাক্যকে কয়টা প্যাটার্নে তৈরি করব? 8টা প্যাটার্নে তৈরি করবে। এটা আগামী দিন আমরা ইন ডিটেইলস প্র্যাকটিস করে করে শিখবো। আজকে একটু দেখায় দিই। যেমন আমি বললাম, দেখেন, হি ইজ আ ফার্মার, তাই না? হি ইজ আ ফার্মার, সে কৃষক। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, হি ইজ আ ফার্মার, সে কৃষক। দেখেন, এই আমরা তো সবসময় এই ধরনের হা বাদক কথাই বলি না, অনেক সময় নেগেটিভ উত্তর দিই, তাই না? অনেক সময় কি করি? না বাদক উত্তর দিই, অনেক সময় কোশ্চিন করি। তাহলে আমরা এমন এক প্যাটার্নে শিখবো যাতে প্রত্যেকটাই আমরা কি করতে পারি? কভার করতে পারি। আচ্ছা, হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক বা সে কৃষক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, মিউটে যায় কথা বলেন। হ্যালো। আচ্ছা, কেউ একজন কথা বলছে, একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আমাকে বলছে। আচ্ছা, পরেরটা দেখি। তাহলে যদি বলি সে কৃষক, হি ইজ আ ফার্মার, এখন যদি বলি সে কৃষক না, তাহলে ইংলিশ কি হবে? is he a He farmer? is not a farmer. ভেরি গুড, He is not He a farmer. ইজ নট এ ফার্মার। এখন হ্যাঁ, হি ইজ নট ফার্মার। এখন আমরা ইজ নট কে সংক্ষেপে কি শিখছিলাম? ইজন্ট। Isn't. আমরা শিখছিলাম হচ্ছে ইজন। মানে ইজ নট কে আমরা কন্ট্রাকশন করলে কি হয়? ইজন্ট। আচ্ছা, তাহলে ইজ নট কে সংক্ষেপে আমরা ইজন বলতে পারি। তাহলে ইজন, একটু প্র্যাকটিস করুন। ইজ নট ইজন, ইজ নট ইজন। তাহলে হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। হি ইজন্ট আ ফার্মার, সে একজন কৃষক না। এখন যদি 3 নম্বরে যাই, আমরা অনেক সময় কি করি? প্রশ্ন করি। আমরা অনেক সময় কোশ্চিন করি, তাই না? তাহলে Is he- কোশ্চিন করলে কি হবে? কোশ্চিন Is করলে he তাহলে এখানে একটা নিয়ম আমরা শিখে যাব। সাধারণত কোশ্চিন করলে ওই যে টেন্স হয়, সেই টেন্সের সাহায্যকারী ভার্বটা বা ওই যে ভার্ব থাকে, সেই ভার্বটা ওই আগে চলে আসে। সাবজেক্টের আগে দিয়ে দিলেই কি হয়ে যায়? প্রশ্নবোধক হয়ে যায়। কোশ্চিন হয়ে যায়, তাই না? এটা ভয়ের কিছু নেই। আমরা এরকম অনেক হাজার হাজার বাক্য প্র্যাকটিস করলে এগুলো খুবই সহজ হয়ে যাবে। তাহলে ইজ হি আ ফার্মার, সে কি একজন কৃষক? ঠিক একইভাবে আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন যে সে কি ব্যবসায়ী, তাহলে ইংলিশ কি হবে? ইজ হি আ বিজনেসম্যান? Is he a businessman? ভেরি গুড, ইজ হি আ বিজনেসম্যান। আচ্ছা, সে কি অসুস্থ, এর ইংলিশ কি হবে? ইজ হি আ Is he সিক? sick? ভেরি গুড, ইজ হি এ সিক। মনে রাখবেন, আমরা যে প্যাটার্নটা পড়তেছি, এই প্যাটার্ন মানে কিন্তু শুধু এইগুলো না, এর ভিতর হচ্ছে ঘুমিয়ে আছে লাখ লাখ সেন্টেন্স। ওই যে আমরা ছোটবেলায় আপনার ভাব সম্প্রসারণ করতাম, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা,
মনে আছে আপনাদের? সব শিশুরই অন্তরে, মানে প্রত্যেকটা শিশু একসময় কি হয়, বাবা হয়ে যায়, তাই না? আচ্ছা, পরের বাক্যটা দেখি। পরের বাক্যটা আমরা কি করব, একই সাথে কোশ্চেন করব এবং হচ্ছে কোশ্চেন করব এবং নেগেটিভ করব, তাই না? অর্থাৎ না বোধক করব। তাহলে এটা কি করব আমরা, এই যে ইজনকে ধরে সামনে বসিয়ে দিতে পারে। আবারও বলতেছি, প্রথম 2-3টা ক্লাস একটু কঠিন হবে, কারণ এই প্যাটার্ন একেবারে 28 নাম্বার ক্লাস যখন করব তখন যদি কোনো স্ট্রাকচার করি একই প্যাটার্ন, সেই জন্য এই প্যাটার্নটা যদি আপনি ধরতে পারেন, চর্চা করতে পারেন, তাহলে ইংলিশ গ্রামার আলাদা, মূলত গ্রামার পাঠের জন্য আলাদা কখনোই কোনোদিন কোনো কিছু শেখা লাগবে না। আচ্ছা, তাহলে দেখেন, ইজন্ট হি আ ফার্মার এর মানে সে কি কৃষক না, মানে কোশ্চেন করতেছেন পাশাপাশি, অর্থাৎ কাউকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এবং না বোধক করতেছেন, তাই না? যেমন কাউকে দেখে আপনি বললেন যে তুমি কি অসুস্থ না, আমরা অনেক সময় বলি যে তোমার বাবা কি বাড়িতে না, বা তোমার বাবা কি বাড়িতে নাই, তাই না? তাহলে এই একই সাথে কোশ্চেন করে এই ধরনের কথা আমরা বলে থাকি। তাহলে ইজন্ট হি আ ফার্মার, সে কি কৃষক না? তাহলে যদি বলি সে কি অসুস্থ না, ইংলিশ কি হবে? Isn't he sick? ভেরি গুড, ইজন্ট হি সিক, সে কি অসুস্থ না? এখন যদি বলি 5 নম্বরে যদি যাই, আমরা 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারটা হচ্ছে আমরা যে ডবলেস গুলো আপনাদের মুখস্থ করতে বলছি, হোয়েন মানে কখন, হোয়েন মানে যখন, হাউ মানে কিভাবে, হাউ মানে যেভাবে, এইগুলো আবারও যারা পড়েননি মুখস্থ করে ফেলবেন। এইগুলো দিয়ে এখন আমরা কোশ্চেন বানাবো। হ্যাঁ, যেমন আমি বললাম যে সে, যদি হাউ দিয়ে করি, হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে, তাহলে আমি বললাম হাউ ইজ হি আ ফার্মার, sick, how is he a farmer, তাই না? How is he a farmer, সে কিভাবে একজন কৃষক, তাই না? তাহলে how is he a farmer, সে কিভাবে কৃষক, সে কিভাবে অসুস্থ, how is he sick, তাই না? সে কিভাবে অসুস্থ। 6 নম্বরে যে আমরা যেটা করব, অর্থাৎ 5 নাম্বারটার আমরা কি করে ফেলবো, নেগেটিভ। 6 নম্বর বলে 4 নম্বর নেগেটিভ, 6 নম্বর। ভেরি গুড, 6 নাম্বার মানে হচ্ছে 4 নম্বর। তাহলে হাউ ইজন্ট হি সিক, সে কিভাবে অসুস্থ না। তারপরে আমরা দেখব কত নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বার মানে কত নাম্বার মনে আছে আপনাদের? 1 নম্বর। ভেরি গুড, 1 নাম্বার, তাই না? অর্থাৎ হুবহু 1 নাম্বারটা নিয়ে এসে বলবো, আর এর আগে একটা ডবলেস কোশ্চেন আমরা বসায় দেবো। তাহলে হাউ হি ইজ এ ফার্মার। খেয়াল করেন, ওই যে আমরা ডবলেস কেন হচ্ছে একাধিক মুখস্থ করবো, এই যে দেখেন এখানে হাউটা, এইটার শেষে কোশ্চেন মার্ক নাই, হাউ হি ইজ আ ফার্মার, এটার মানে হচ্ছে সে যেভাবে কৃষক, তাই না? যেভাবে সে কৃষক। আচ্ছা, আমাদের সময় শেষ। হ্যাঁ, আমি সরি, আর একটু পড়ানো দরকার ছিল। আগামী দিন আমরা এই লেসনটা এই জায়গা থেকে শুরু করব। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। আচ্ছা।